তোর ঘরে কি মা বোন নেই যে মেয়ে দেখলে দৃষ্টিতে তাকাস? এক্সকিউজ মি, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যা ভাবছেন তা সত্যি নয়। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। ভদ্র মানুষের পোশাকধারী শয়তান তোরা। মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়িস। আপনি কিন্তু ভুল ভাবছেন। আপু আসলে ওনার কোনো দোষ নেই, তুই ভুল ভাবছিস। তুই আমার সাথে চল। তারপর মেয়ে দুইটা চলে গেল। কি হলো কিছুই বুঝলেন না তো? তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে। অফিস শেষ করে আমি, সিয়াম, ফয়সল, শান্ত দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। তখন বাস স্টপের সামনে দিয়ে দুইটা মেয়ে যাচ্ছিল। মেয়ে দুটো যখন আমাদের ক্রস করছিল তখন আমাদের পাশে দেখা একটা ফুল গাছে একটা মেয়ের উড়না আটকে যায়। মেয়েটা অনেক টানাটানি করার পরও ছাড়াতে পারল না। তখন ওর সাথে মেয়েটা পিছনে আসছিল। সে দেখতে পেল আমি গাছ থেকে উনাটা ছাড়াচ্ছি। চালানো শেষ হতেই যার উনা আটকে যায় সে পিছনে তাকায় আর আমার হাতে উনা দেখে ভুল বুঝে। বাকিরা তো উপরে পড়লেনি। আপনাদের ফ্ল্যাশব্যাক বলতে বলতে বাস চলে এলো। আমরা বাসে উঠে পড়লাম আর রওনা দিলাম আমাদের গন্তব্যে। বাসে উঠে বসলাম, তখন সিয়াম বলল, আসলেই তুই অনেক বদলে গেছিস। আগের ফাহিম থাকলে এই মেয়ে তোর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত না। এসব তাক না, আমি এখন আমার জীবন নতুন করে সাজাতে চাই। তাহলে তো তোকে বিয়ে করতে হবে। বলি সবাই অট্ট হাসি দিতে শুরু করলো। আগে তোরা বিয়ে কর, পরে আমারটা নিয়ে চিন্তা করব। তা বললে তো হবে না, আমাদের সবারই তো একটা করে গার্লফ্রেন্ড আছে। আর তো তুই। শান্তকে থামিয়ে দিয়ে আমি বললাম, এইসব থাক। এইভাবে কথা বলতে বলতে আমাদের গন্তব্যের বাস স্টপে এসে বাস থামলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সিয়াম, সুমন, শান্ত এরা সবাই একটা ফ্ল্যাট ভাড়া করে দেখে। আমি আবার একটা ফ্ল্যাট কিনেছিলাম, সেটাতেই আমরা পরিবারের সাথে থাকি। বাসায় এসে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিলেন আর বললেন, যা বাবা, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। আচ্ছা বলে চলে গেলাম নিজের রুমে। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। চলুন ফ্রেশ হতে হতে আমার পরিচয় দিয়ে নেই। আর নায়িকার পরিচয় এখনও আমি নিজেই পাই নাই, তাহলে আপনাদের দিব কোথা থেকে? তবুও পরিচয় পাওয়ার পর আপনাদের জানিয়ে দেব। আমার পরিচয় হচ্ছে, আমি ওমর ফারুক ফাহিম। ফেসবুকে সবাই ফাহিম শেখ নামেই আমাকে চেনে, আর গল্পও ফাহিম শেখ নামেই লেখি। আমি পিতামাতার আদরের ছোট সন্তান। আমার এক বড় আপু আছে, প্লাস দুলাভাই, প্লাস একটা বাঘনি আছে। আপনাদের আমার পরিচয় দিতে দিতে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসি। মা সব খাবার সাজিয়ে দিলেন। দেখি বাবাও টেবিলে বসে আছেন। তখন আমি বললাম, তোমরা এখনও দুপুরের খাবার খাওনি? বাবা মাকে উদ্দেশ্য করে, তোকে ছেড়ে কিভাবে খাবো বল, তুই আমাদের একটা মাত্র ছেলে। কাল থেকে আমার জন্য অপেক্ষা করবে না, সময় মতো খেয়ে নেবে। তারপর সবাই একসাথে খাবার খেলাম। পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিতে দিতে রাত 9টা বেজে গেল। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে সকলে একসাথে রাতের খাবার খেলাম। পরে আমি রুমে এসে ল্যাপটপটা নিয়ে অফিসের কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাই নাস্তা না করে বেরিয়ে গেলাম। তারপর বাস স্টপের উদ্দেশ্যে রওনা দেই। বাস স্টপে গিয়ে দেখি সবাই বাসের জন্য অপেক্ষা করছে। আমিও গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে পড়লাম। তারপর বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম। তখন থেকে কালকের ওই মেয়ে দুইটা এদিকে আসছে, তাই আমি দুই হাত দুই গালে দিয়ে দাঁড়িয়ে আছি। আর হারামিগুলো তা দেখে অবাক হয়ে গেল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ কালকে থাপ্পড় দিয়ে আমার গালগুলো লাল করে দিয়েছে, তাই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর কালকের থাপ্পড়ের কথা মনে করছি। তখন মেয়েটা আমার কাছে এসে বলল, সরি, আসলে কালকে আমারই ভুল হয়েছিল। কোনো ব্যাপার না, মানুষ মাত্রই বল, আর ভুলের মাধ্যমে মানুষ শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। কালকে রাতে মিষ্টি আমাকে সব কিছু খুলে বলেছিল। তখন আমার নিজেরই খুব খারাপ লাগছিল কালকের ব্যবহারের জন্য, তাই সকাল সকাল ক্ষমা চেয়ে নিতে চলে এলাম। আচ্ছা, আমি তো বললাম আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আর একটা কথা, কখনো কোনো কিছু না জেনে কোনো কিছুর বিচার করবেন না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? মেয়েটার সাথে কথা বলতে বলতে বাস চলে এলো, তাই আমি বললাম আজকে আমি চলি।
অন্য একদিন পরিচিত হব, প্লাস বন্ধুত্বও করব। এখন বাস মিস করলে আমার চাকরি চলে যাবে। আচ্ছা, তাহলে আগামী শুক্রবার এই 7 স্টার রেস্টুরেন্টে চলে আসুন। সেদিন আমার জন্মদিন, সেদিনই না হয় পরিচিত হব। সাথে আপনার বন্ধুদেরও নিয়ে আসবেন। ঠিক দুপুর 3টে আসবেন। তারপর খাওয়া দাওয়া করে আমাদের সাথে আড্ডা দিবেন এবং রাতে কেক কাটা শেষ হলে যেতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা না, আসতেই হবে। আচ্ছা বলে বাসে উঠে পড়ি। তারপর অফিসে চলে যাই। আজকে অফিসে আসতে 20 মিনিট লেট হয়েছে। মেয়েটার সাথে কথা বলতে বলতে বাস চলে যায়, তাই পরের বাসে আমাকে আসতে হয়। আর হারামিগুলো আমার একা রাইকে আগের বাসে চলে আসে। অফিসে ঢুকে নিজের কেবিনে গিয়ে বসলাম। বসার সাথে সাথে পিয়ন এসে বলল যে বস নাকি আমাকে ডাকছেন, আর বস নাকি বলছেন এখনই আমাকে তার কেবিনে যেতে। আমিও চলে গেলাম বসের কেবিনে। আর যাওয়ার আগে কালকে রাতে যে ফাইলটা কমপ্লিট করেছিলাম তা নিয়ে গেলাম। যাওয়ার পর বসের কথা শুনে অবাক হলাম। তিনি আমাকে জারি দেওয়ার বদলে বসতে বললেন। আমিও বসে পড়লাম। তারপর বসের সামনে ফাইলটা রাখলাম। আরেকটা কথা, আমাদের বস কিন্তু মেয়ে, সবেমাত্র মাস্টার্স কমপ্লিট করে তার বাবার কোম্পানিতে জয়েন করে। ফাইলটা দেখে বস বললেন, আগের মতো তো কাজটা তো ভালোভাবে করলেন, তা আজকে আপনার এত লেট হলো কেন? আসলে ম্যাম আজকে রাস্তায় একটু সমস্যা হয়েছিল, তাই আসতে লেট হয়ে গেল। মিথ্যা কথা কইলাম। সত্যি কথা বললে আমার খবর হয়ে যেত যে বদ রাগী। তাহলে আপনার বন্ধুরা আগে আসলো কিভাবে? তারা কি হেলিকপ্টার দিয়ে এসেছে নাকি? আসলে আজকে আমি ওদের সাথে আসিনি, তারা আমার আগে চলে এসেছে। আচ্ছা, নেক্সট টাইম যেন লেট না হয়। যান, গিয়ে নিজের কেবিনে কাজ করুন। আচ্ছা বলে সেখান থেকে কেটে পড়ি। আর ভাবতে লাগলাম যে আজকে 20 মিনিট লেট হয়েছে, তাও ম্যাম কিছু বললো না। আর আগে তো 5 মিনিট লেট হলেই কথা শোনাতো, আজকে ম্যাডামের কি হলো? এসব ভাবতে ভাবতে আমার ডেস্কে এসে কাজ করতে লাগলাম। তখন সিয়াম এলো একটা ফাইল নিয়ে। তখন তাকে ফাইলের যে জায়গায় বোঝে না সেটা বুঝিয়ে দিলাম। তারপর সে বলল, দোস্ত, ম্যাম আজকে এতক্ষণ তোকে ঝাড়ি দিল আর তুই সহ্য করে নিলি? আরে না ম্যাম, আজকে কিছুই বলেনি। বলিস কি? আমরা তো 5 মিনিট লেট করলে কথা শোনাতে ছাড়ে না, আর তুই 20 মিনিট লেট করলি তাও কিছু বললো না? তারপর কিছু কথা বলে সিয়ামও চলে গেল তার ডেস্কে। তারপর আবার কাজের মনোনিবেশন করলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেছে খেয়াল করিনি। তখন হিমা এসে বলল, ফাহিম ভাই, আর কত কাজ করবেন? লাঞ্চের সময় তো শেষ হয়ে যাবে, লাঞ্চ করবেন না নাকি? ও হ্যাঁ, আসলে কাজের চাপে মনে ছিল না যে এখন লাঞ্চের টাইম। তাহলে চলুন একসাথে ক্যান্টিনে যাই, পরে লাঞ্চ করে আসি। আজ না, অন্যদিন আপনার সাথে যাব। এখন বন্ধুদের সাথে যাব। আপনার বন্ধুরা তো কখনই লাঞ্চ করতে চলে গেছে, তাই বলছিলাম আর দেরি না করে চলুন, না হলে সময় শেষ হয়ে যাবে। আচ্ছা চলুন। তারপর হিমার সাথে ক্যান্টিনে চলে গেলাম। সেখান থেকে লাঞ্চ করে আবার নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। তারপর কাজ শেষ করে বন্ধুদের সবাই একসাথে অফিস থেকে বের হয়ে বাস স্টপে চলে যাই। সেখানে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখন ম্যাম তার গাড়ি নিয়ে এসে আমাদের সামনে রাখলেন আর আমাদের লিফট দিতে চাইলেন, কিন্তু আমরা মানা করে দিলাম। তারপর তিনি চলে গেলেন। আমাদেরও বাস চলে এলো, তাই আমরাও বাসে উঠে পড়লাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। অতঃপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় লিমন কল দিল। তারপর কল রিসিভ করলাম। তখন লিমন বলল, দোস্ত কই তুই? কেন, বাসায় আছি। এখন একটু মাঠে আয়, আজকে একটা খেলা আছে পাশে লাগার সাথে। আচ্ছা, তুই সিয়াম আর সাইফুলকে কল করে বল আসতে, আমিও আসছি। তাদের নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তারা এখন মাঠেই আছে। আর আসার সময় কিছু টাকা নিয়ে আসিস। আচ্ছা। তারপর বাসা থেকে বের হয়ে মাঠে চলে গেলাম। গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়ার পর আম্পায়ার টস করলেন আর আমরা টসে জিতে ব্যাটিংয়ে নামলাম। আমি আর সিয়াম প্রথমে নেমেছি। আমি তেমন খেলা পারি না, কিন্তু সিয়াম অনেক ভালো ক্রিকেট খেলে। আমি কোনো রকমে 2 ওভারে 20 রান করেছিলাম আর সিয়াম একাই 80 রান করেছে। আমরা তাদের 180 রানের টার্গেট দিই। 120 বলে 180 রান লাগে। প্রথম ওভার সিয়াম করলো, সে 1 ওভারে 2 উইকেট নিয়ে নিল আর 10 রান দিল। পরের ওভার আমি করলাম, আমি তাদের 8 রান দিয়ে 1 উইকেট নিলাম।
তারা 10 ওভারে 50 রানে অল আউট হয়ে যায় আর আমরা ম্যাচ জিতে যাই। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, পরে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। আর আজকে খাওয়ার সব টাকা লিমন দিয়েছে, কারণ তার বিয়ে ঠিক হয়েছে, তাই সে আমাদের ট্রিট দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মা এসে বলল, ফাহিম, এভাবে আর কতদিন চলবে? কেন, কি হয়েছে? আর কতদিন পুরনো স্মৃতি আগলে ধরে বেঁচে থাকবি? এটাকে কি বেঁচে থাকা বলে? আজ হঠাৎ কি হলো যে এইসব কথা বলতেছো? আমি আর তোর বাবা কতদিনই বা বাঁচবো বল? এইবার অত্যন্ত বিয়েটা কর। আমাদেরও তো ইচ্ছা করে তোকে হাসি খুশি দেখতে। আমি কতবার বলবো যে বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি আর বিয়ে করতে পারবো না। আর কতদিন অধরার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকবি? আমরা যে তোকে এই অবস্থায় আর দেখতে পারছি না। এই বলে চলে গেল মা। আজ খুব বেশি কষ্ট হচ্ছে আর খুব মনে পড়ছে অধরার কথা। কেন তুমি তোমার ওয়াদা ভঙ্গ করে চলে গেলে আমাকে একা করে? আমি তো তোমাকে দেওয়া কথা রেখেছি, কিন্তু তুমি কেন তোমার কথা রাখলে না? আমাকে একা করে চলে গেলে না ফেরার দেশে। যাওয়ার সময় একবারও কি আমার কথা তোমার মনে পড়েনি যে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আজ খুব মনে পড়ছে তার কথা। আজকে ভীষণ কষ্ট হচ্ছে, কেন যে সেদিন তাকে নিয়ে বেরিয়েছিলাম। যদি সেদিন তাকে নিয়ে বের না হতাম তাহলে আজ অধরা আমার সাথে থাকতো। তারপর এই কষ্ট ভোলার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে ছাদে চলে গেলাম। মানুষ বলে সিগারেটের ধোঁয়ার সাথে নাকি মানুষের কষ্টগুলো উড়ে যায়। এখন সবাই ঘুমাচ্ছে, রাত কম করে হলো 1টা বাজে। সিগারেট খাচ্ছি, কিন্তু তারপরে যেন মনে হচ্ছে আমার কষ্টগুলো আমাকে আরও ঘিরে ধরছে। খুব করে চিৎকার দিয়ে অধরাকে ডাকতে মন চাচ্ছে। তারপর দিলাম অধরা বলে একটা চিৎকার আর বললাম, অধরা, এই অধরা, তোমার কি আমার কথা মনে পড়ে না? আমার তোমার কথা খুব মনে পড়ে। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। তুমি আমাকে ছাড়া কিভাবে থাকতে পারছো? কথা দিয়েছিলে একসাথে দুজনে বেঁচে থাকবো, কিন্তু তুমি তোমার কথা না রেখে চলে গেলে আমাকে একা রেখে। কথাগুলো শেষ করে খেয়াল করলাম আমার গলা দিয়ে রক্ত পড়তেছে। তারপর আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখি আমার পাশে বাবা, মা, আপু, দুলাভাই আর আমার বাগ্নি বসে আছে। তখন দেখলাম আপু মাকে কি যেন বলছে, আর আপুকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে আম্মুর ওপর। তারপর আপু আমার কাছে এসে বলল, এরপর যেন আর এমন না হয়। যদি হয় তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। সবাইকে উদ্দেশ্য করে বলল, আর আমাকে উদ্দেশ্য করে, আর তোকে বলছে তোর যেভাবে ভালো লাগে সেভাবে চলবি। আর একটা কথা, তোর চাকরি করার দরকার নেই। সুস্থ হয়ে বাবার কোম্পানিতে জয়েন করবি, আর সেটা ভালো না লাগলে তোর দুলাভাইয়ের সাথে জয়েন করবি। বুঝতে পেরেছিস আমি কি বললাম? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিলাম। কথা বলতে পারছি না, অনেক জোরে চিৎকার করাতে গলার একটা রগ চিরে গেছে। জোড়া লাগতে 2 দিন বা 3 দিন লাগবে, ডাক্তার বলল। আর কিছু ওষুধ লিখে দিল এবং সেগুলো খেতে বলল 1 সপ্তাহ। পরদিন বিকালে আমাকে রিলিজ দেওয়া হয় হাসপাতাল থেকে। সন্ধ্যার সময় হারামিগুলো আমাকে দেখতে আসলো, সাথে করে ফল নিয়ে এলো। তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে তারা আমাদের সাথে ডিনার করে চলে গেল। পরে আর 2-3 দিন অফিসে যায়নি। অফিস থেকে ছুটি নিয়েছি 1 সপ্তাহের জন্য। অসুস্থ থাকায় বছর না করতে পারেনি। পরদিন সকালে ঘুম থেকে উঠে জগিং করতে গেলাম, আর ফিরে এসে দেখি সবাই নাস্তার টেবিলে আমার জন্য অপেক্ষা করতেছে। আমিও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে খেতে বসে পড়লাম। সবাই খাওয়া শুরু করলাম। তখন বাবা মাকে উদ্দেশ্য করে বলল, ফাহিমের মা, তুমি ছেলেকে বিয়ের কথা বললে কেন মানা করে দেয় এখন বুঝতে পারছো? বুঝবার পারছি, কিন্তু আমাদের বললেই হতো যে সে মেয়ে পছন্দ করে রাখছে। কি নিয়ে তোমরা কথা বলছো? কি নিয়ে আর কথা বলবো? আজকে আমাদের হবু বৌমা এসেছিল। সে না আসলে তো জানতেই পারতাম না যে তুই তলে তলে এত দূর এগিয়ে গেছিস। বাবার কথা শুনে বিষম খেলাম। কে এসেছিল? এখন তুতলাতে হবে না। তোর যে গার্লফ্রেন্ড আছে এটা আমাদের বললেই পারতি, আমরা কি না করতাম নাকি? মেয়েটা আসলেই দেখতে খুব সুন্দর।
যেমন মেয়েটার রূপ তেমন মেয়েটার গুণও আছে। কে নাকি এসেছে, বলছে সে আমার গার্লফ্রেন্ড, আর তারা মেনে নিয়েছে। আর একটা কথা, আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি যেন এইসব আর কখনো না শুনি। থাক মা, ছেলেটা সবেমাত্র একটা বিপদ থেকে উঠেছে, আর ওকে ওর মতো চলতে দিন। মা, তোমাদের মেয়ের জামাই কিন্তু ঠিকই বলেছে, আর সে এখনো তার অতীতকে ভুলতে পারেনি। ওকে আর চাপ দিও না, এতে করে হিতে বিপরীত হবে। তারপর রুমে এসে ভাবতে লাগলাম যে মেয়েটা কে হতে পারে যে আমার বাসা পর্যন্ত চলে এসেছে আর নিজেকে আমার গার্লফ্রেন্ড বলে দাবি করতেছে। আবার আমার অফিসের বস নাকি কয়েকদিন যাবতই দেখতেছি না। মায়াটাও আমার লগে খুব ভালো ব্যবহার করতেছে। বাবা শেষ করে মোবাইল নেওয়ার জন্য মোবাইলটা পেলাম না। তারপর সারা রুম খুঁজলাম কিন্তু পেলাম না। তারপর আপুকে ডাক দিলাম যে আমার ফোন কোথায় তা জানার জন্য। আপু, আপু, কই তুই? তাড়াতাড়ি আয়। কি হয়েছে? সারের মতো যাচ্ছিস কেন? আর এখনো গোসল করিসনি কেন? নামাজে যাবি না? আমার ফোনটাকে দেখছিস নাকি? আর আজকে এখনই গোসল করবো কেন? মাত্র 12টা বাজে। তোর মোবাইল সাদিকের কাছে, আর আজকে শুক্রবার, তাই এখনই গোসল করতে বললাম। কি? আজকে শুক্রবার আর তুই আমাকে এখন বলছিস? যা, সাদিকাকে বল আমার মোবাইল দিয়ে যেতে। বলে আমি গোসল করতে চলে গেলাম। গোসল ছেড়ে এসে কাপড় পরে রেডি হয়ে নিলাম। পরে সাদিকা ফোন নিয়ে আমাকে দিয়ে গেল। আমি সিয়ামকে কল দিলাম। দোস্ত, কই তোরা? এই তো বের হবো পার্টিতে যাওয়ার জন্য। তোরা মসজিদের সামনে দাঁড়া, আমি আসতেছি। নামাজ পড়ে একসাথে যাব, আর সবাই বাইক নিয়ে আসবে কিন্তু। সিয়াম আচ্ছা বলে কেড়ে দিল। তারপর আমি বাইকের চাবি নিয়ে বের হচ্ছি, এমন সময় মা বলল, কি রে, কোথাও যাচ্ছিস নাকি? একটা ফ্রেন্ডের জন্মদিন আজকে, তাই তার জন্মদিনে যাচ্ছি। তা আসবি কখন? আমরা তো আবার বাইরে যাব। রাত হবে আসতে। আচ্ছা, আমরাও রাতে একটা দাওয়াতে যাব, তাই তোকে জিজ্ঞাসা করলাম। আর তোর আপু আজকে চলে যাবে বিকালে, বলছিল তোকে সাথে যেতে। আচ্ছা বল আজকের দিনটা রাখতে, কালকে একসাথে যাব। আচ্ছা, তুই কিন্তু বাইক নিয়ে একদম যাবি না, গাড়ি নিয়ে যা। মা সবাই বাইক নিয়ে যাবে, তাই আমিও বাইক নিয়ে যাই না। অনেক কষ্টে মাকে রাজি করাতে পারলাম। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। তারপর জুমার নামাজ একসাথে আদায় করে নিলাম। তারপর মেয়েটার বলে দেওয়া ঠিকানায় যাওয়ার জন্য রওনা হলাম। অনেকক্ষণ পরে আমরা মেয়েটার বলে রেস্টুরেন্টে এসে পৌঁছাই। তারপর বাইক পার্ক করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে আমি অনেক অবাক হয়ে যাই, কারণ এখানে বেশিরভাগ মানুষই আমার পরিচিত। তখন তাদের মধ্যে থেকে একজন বলল আমাকে দেখে, আরে ফাহিম ভাই, কেমন আছেন? কত বছর পর আপনাকে দেখলাম। আমি ভালো আছি, তোর কি খবর? ভালো। তা আপনি এই শহরেই থাকেন নাকি? হ্যাঁ, এখন আমি এখানে থাকি, আর কেউ যেন না জানে আমি এখানে আছি। আচ্ছা ভাই, সেদিনের কথা মনে পড়লে এখনও অনেক কষ্ট লাগে। তা এখানে কি মনে করে? একজনের বার্থডেতে আসছি। ইরামের সাথে কথা বলতে বলতে মেয়েটা এসে আমার পাশে দাঁড়ালো, আর মেয়েটা বলল, কেমন আছেন আর কখন এলেন? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো 15 থেকে 20 মিনিট হলো এখানে এসেছে। আমিও ভালো আছি। তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে গিয়ে বসুন আপনারা, আপনাদের জন্যই সবাই অপেক্ষা করছে। আমাদের জন্য মানে? আগে লাঞ্চ করুন, পরে সবার সাথে পরিচয় করিয়ে দিব আপনাকে। আচ্ছা। এখানে প্রায় সব মানুষই ভালো করে আমাকে চেনে। তারপর সবাই বসলাম খাবার খাওয়ার জন্য। মেয়েটাও আমার পাশে এসে বসলো। আমি সিয়ামকে বললাম যে যেন আমার পাশে বসে, কিন্তু বসলো না। খাবার খাচ্ছি, তখন মেয়েটা বলল, আমি ইসরাত, এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আর আপনার নাম কি? আমার নাম ফাহিম শেখ, এখন একটা কোম্পানিতে চাকরি করি। এভাবে তার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিলাম। পরে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আর বাকি গেস্ট নাকি রাতে আসবে। আড্ডার এক পর্যায়ে ইসরাত বলল যে এখন নাকি গানের প্রতিযোগিতা হবে। একটা বক্সে অনেকগুলো অক্ষর থাকবে, যার ভাগ্যে যে অক্ষর পড়বে তাকে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে। তখন সবাই বলল, আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু গান গাইতে পারি না, আর আমি গান গাইতে পারবো না। তখন একটা ছেলে বলল, কেন? তুমি তো আগে অনেক ভালো গান গাইতে পারতে। তার কথা শুনে তার দিকে তাকিয়ে আমি প্লাস আমার বন্ধুগুলো অবাক হয়ে গেল, কারণ ছেলেটা আর কেউ ছিল না, দীপ ভাই ছিল, আর তার সাথে ছিল মেহেদি ভাই। আরে ভাইয়া, এখন তোর আসার সময় হলো, এই বলে ইসরাত গিয়ে দীপ ভাইকে জড়িয়ে ধরে। পরে তারা কৌশল বিনিময় করলো, আর দীপ ভাইকে আমার সাথে পরিচয় করে দিল ইসরাত। তারপর দীপ ভাই আমার কাছে এসে বলল,
কি খবর ফাহিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। তারপর মেহেদি ভাইয়ের সাথে কুশল বিনিময় করে নিলাম। তারপর আবার আড্ডায় যোগ দিলাম। একে একে সবাই বক্স থেকে একটা করে অক্ষর নিচ্ছে আর যার যার বাক্য যা পড়েছে তা দিয়ে গান গাচ্ছে। তারপর সবার শেষে আমার পালা এলো। আমি গান পারি না বললাম, কিন্তু ওই যে দীপ ভাই পেস্টটা লাগিয়েছে। অনেকবার মানা করলাম যে আমি গান গাইতে পারবো না, কিন্তু কেউ মানতে চাচ্ছে না। সবাই শুধু বলতেছে গান গাওয়ার জন্য। তখন আমি দীপ ভাইকে বললাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আর তুমি ভালো করে জানো আমি কেন গান গাইতে চাচ্ছি না। তা বললে তো হবে না, কতদিন ধরে তোর গান আমরা শুনি না। পিছন থেকে আপু বলল। আমি তাদের দেখে একটা বড় শখ খেলাম। তারপর বললাম, তোমরা এখানে কিভাবে? তা না হয় পরে বলবো, এখন একটা গান শোনা। এটা সম্ভব না, আমি গান গাই না, আর গান গাইতে পারি না। মামা একটা গান শোনাও না। এখন তো পড়ে গেলাম এক বিপদে। সাদিকার কথা তো ফেলে দেওয়া যাবে না। এই তোকে কথা বলতে কে বলেছে? তারপর আর কি, বক্স থেকে আমিও একটা চিরকুট নিলাম। নিয়ে দেখি চিরকুটে লেখা আছে ভ। এখন এটা দিয়ে গান গাইতে হবে। তখন গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগলাম। সবাই আমার বাজানো দেখে হাসতেছে, কারণ অনেকদিন বাজানি তো, তাই সুর আনার চেষ্টা করছিলাম। তারপর আমি গিটারের তাল তুললাম। তা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ আবার সেই পুরনো সুর। তারপর জিসান আহমেদের বলিনি তোমায় আমি গানটা গাওয়া শুরু করলাম। গান শেষ করার পর সবাই হাত তালি দিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছে, আর আমার শুধু পুরনো সেই দিনের কথা মনে পড়তেছে। ওদের আমার গান শোনার জন্য কতই না বায়না করত, কিন্তু আজ সে নেই আমাদের মাঝে। কিন্তু আমি আজও গান গাইলাম, যা গত 5 বছরে আমি করিনি, আজ তাই করতে হলো। এই গান ছেড়ে দিয়েছিলাম শুধু তার স্মৃতি বারবার মনে পড়তো বলে। আজ গান গাওয়ার পর থেকে তার স্মৃতি আরও বেশি করে মনে পড়ছে। তাই বাবা মাকে বলে চলে আসবো, এমন সময় ইসরাত বলে উঠল, এখন আপনি কোথায় যাবেন বলতেছেন? আমি এখন বাসায় যেতে চাচ্ছি, আমার ভালো লাগছে না। না, এখন আপনি কোথাও যেতে পারবেন না। দেখো, এখন আমাকে যেতেই হবে, না হলে তোমারই সমস্যা হবে। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি এখন কোথাও যাবেন না। দেখুন, আমাকে থামিয়ে দিয়ে ইসরাত বলল, আপনি এখন কোথাও যাবেন না, ফাইনাল। দেখুন, এক কথা আমি বারবার বলতে পছন্দ করি না। আমি বললাম তো আপনি এখন যেতে পারবেন না। বললাম তো এখন যাব, আপনি আমাকে বাধা দেওয়ার কে? আমার ব্যাপারে কথা বলতে আসবেন না। আমার চিৎকার শুনে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর ইসরাত বয়ে কাঁচুমুচু হয়ে গেছে আর কান্না করতেছে। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসি, আর আসার সময় ড্রাইভারকে বললাম আমার বাইক নিয়ে আসতে, আর আমি গাড়ি নিয়ে চলে আসি। আসার সময় কয়েক প্যাক সিগারেট নিয়ে আসলাম, নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে একটা করে জ্বালাতে লাগলাম আর টানতে লাগলাম। অপরদিকে আমি আসার পরে দীপ ভাই ইসরাতের কাছে এসে জিজ্ঞেস করলো, তুই ওকে কি বলেছিস যে ফাহিম এইরকম রিয়েক্ট করলো? আমি ওনাকে শুধু বলেছিলাম যে এখান থেকে না যেতে, কেক কাটার পরে যেতে, কিন্তু তিনি রাজি হয়নি। আমি অনেকবার বলার পরেও তিনি রাজি হয়নি, আর তিনি এই রিয়েক্ট করলো। তুই হয়তো জানিস না ফাহিমের সম্পর্কে। সে যা বলে একবারই বলে, সে কথা তাকে কেউ সরাতে পারে না। যে সরাতে পারে সেও নেই তার কাছে, চলে গিয়েছে অনেক দূরে তাকে একা করে। ভাই, আমি তোকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি? জানিস সে কে? না তো, বলেছিলি আজকে কি তাকে প্রপোজ করবি? আর কই, যে আমার বোনের মন চুরি করেছে তাকে তো দেখতেই হবে। ভাইয়া, সেটা আর কেউ নয়, সেটা হলো ফাহিম। হোয়াট? আজকে তাকে প্রপোজ করব বলে ইনভাইট করেছিলাম। তুই জানিস কে এই ফাহিম, কে তার আসল পরিচয়? না ভাইয়া, আমি শুধু জানি সে একটা কোম্পানিতে চাকরি করে, আর ওনারা এর বাবা মা আর বোন দুলা ভাই, আর তার অতীত ছাড়া তেমন কিছু জানি না। তুই তো জানতি আমি এক মাফিয়ার হয়ে কাজ করতাম। হ্যাঁ ভাই, কিন্তু তার সাথে ফাহিমের কি সম্পর্ক? তাহলে শোন, আমি যে মাফিয়ার হয়ে কাজ করতাম সে হলো ফাহিম, শহরের নামকরা মাফিয়া ফাহিম ভাই। সে ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে এই পথে আসতে। এইভাবে বললে কি হবে? সব কিছু খুলে বলো। সে মাফিয়া হলে এরা কি তার পরিবারের লোক না? হ্যাঁ, এরা তার আসল পিতামাতা, বোন দুলা ভাই। তাহলে ওকে সবটাই বলি। ফ্ল্যাশব্যাক,
আজ থেকে 5 বছর আগে তখন ধনীরা গরিব আর মধ্যবিত্তদের তুচ্ছ মনে করত, আর তখন মাস্তানদের উৎপাত বেশি ছিল। তখন আমার 1 বছর বাকি ছিল পড়াশোনা শেষ করতে, আর ফাহিমের 2 বছর। আমরা একই ভার্সিটিতে পড়তাম। আমি তার সিনিয়র তো মনেই হতো না। আমাদের যে কেউ দেখলে বলবে আমরা 2 বন্ধু। একদিন আমরা ভার্সিটিতে গেট দিয়ে ঢুকবো, এমন সময় দেখলাম একটা ছেলে একটা মেয়ের শরীর থেকে তার ওড়না ফেলে দিয়েছে, আর তার সাথীরা সেই মুহূর্তে ভিডিও করছে। তারপর দেখলাম ছেলেটা মেয়েটার জামার হাতা ছিঁড়ে ফেলেছে। তা কলেজের সবাই দাঁড়িয়ে দেখছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। তখন আমি আর ফাহিম প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে স্যার এইসব? আর এদের দেখে মনে হচ্ছে না এরা এই কলেজের ছাত্রী, কিন্তু এই মেয়েটা তো কলেজের, তাহলে কেউ কোনো কিছু বলছে না কেন? তখন হ্যাঁ, এই মেয়েটা এই কলেজের ছাত্রী, আর আমার মেয়েও, কিন্তু এদের বিরোধিতা করার সাধ্য কারো নেই। এরা এই শহরের নাম করা মাস্তান, তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আমার মেয়ে এই কথা না জেনে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাই তারা আজ তার ইজ্জত নিয়ে টানাটানি করছে। আমি তার বাবা হয়েও কিছু করতে পারছি না, আর তাদের বাবারাও এক একজন নেতা, মন্ত্রী, বড় বিজনেসম্যান। দীপ ভাই, তোমাকে আমি বলেছিলাম না যে আমার অতীত যেন কেউ জানতে না পারে, তো তুমি কেন তাকে বলতে গেলে? দীপ ভাই আর ইসরাত আমার কথা শুনে পিছনে ফিরে আমাকে দেখে অবাক হয়ে যায়। তখন ইসরাত বলল, কেন? আপনার অতীত শুনলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাইব নাকি? আমি আপনার অতীত শুনতে চাই, তাই ভাই বলেছে। আমার অতীত জেনে কি করবেন? পারবেন কি আমাকে আমার কষ্ট থেকে মুক্তি দিতে? আপনারা কি ভাবছেন আমি এখানে আবার কেন এলাম? ইসরাতের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই আমি আপচাইতে এসেছিলাম। আর এসে শুনি দীপ ভাই ইসরাতকে আমার অতীত বলছে। পরে কি হয়েছে তা জানতে সাথেই থাকুন। আগে শুনি, তারপর না হয় চেষ্টা করব। তাহলে শুনুন। সেদিন যখন দীপ ভাই স্যারের সাথে কথা বলে শেষ করে মাঠে তাকিয়ে দেখেছে ছেলেগুলো মাটিতে গড়াগড়ি করছে, আর তারা সবাই আধ মরার মতো পড়ে আছে। তখন দীপ ভাই দেখে আমি আর সিয়াম, সুমন, শান্ত তাদের পাশে দাঁড়িয়ে আছি। তখন দীপ ভাই বুঝে গেল যে তাদের এই অবস্থা করা হয়েছে। তখন সবার উদ্দেশ্যে বললাম, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের ক্লাসমেট, জুনিয়র, সিনিয়র এক আপুর ইজ্জত এভাবে কিছু ছেলে নিতে চাচ্ছিল, আর তোমরা তার প্রতিবাদ না করে দাঁড়িয়ে তামাশা দেখতেছ? বাহ, কি দারুণ! আজ যদি তোমাদের কারো বোনের যদি এভাবে ইজ্জত নষ্ট হতো, তোমরা কি দাঁড়িয়ে দেখতে? মানলাম তারা মাস্তান, কিন্তু তোমরা তো আর তাদের থেকে সংখ্যায় কম না। সবাই আমার কথা শুনে মাথা নিচু করে রাখলো। তখন আমি আমার শার্টটা খুলে মেয়ে রেখে দিলাম আর বললাম শার্টটা পরে নিতে। তারপর সে শার্টটা পরে নিল। আমরা আর সেদিন ক্লাস না করে ঘুরতে চলে গেলাম। সেদিন সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে যে যার মতো চলে এলাম। রাতে দিলাম এক গভীর ঘুম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকে ক্লাসে যেতে লাগলাম। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে ফিরে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি কিছু ছেলে হাতে কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে আছে কালকের ছেলেগুলোর মধ্যে একজন। আর বুঝতে বাকি রইল না যে তারা আমাকে মারার জন্য এসেছে। তাই আমি সেই ছেলেকে উদ্দেশ্য করে বললাম, কালকে কি তোর শিক্ষা হয়নি যে আজকে আবার এসেছিস? তুই জানিস না যে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? দেখ ইরাম ভাইয়ের ছেলেদের গায়ে হাত দেখাচ্ছে। বলে একটা হকি স্টিক নিয়ে এগিয়ে এলো আমাকে মারার জন্য। ছেলেটা আমার কাছে আসার আগেই দেখি ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো। পাশে তাকিয়ে দেখি সিয়াম, শান্ত, লিমন, দীপ ভাই আর আমার বাকি বন্ধুরা দাঁড়িয়ে আছে, আর তাদের সবার হাতে আছে হকি স্টিক। তাদের দেখে সবগুলো পালিয়ে গেছে। তারপর আমি বললাম, দোস্ত সিয়াম, আজকে ইরামের আস্তানায় মিশন হবে, সবাই রেডি থাকিস। আচ্ছা। তারপর ক্লাস করে সবাই যার যার মতো চলে গেলাম। দুপুরে খাবার খেয়ে দিলাম এক কপ। সন্ধ্যা সিয়ামের কলে ঘুম ভাঙে। কল করে সিয়াম বলে, দোস্ত সবাই রেডি আছে, আজকে ইরামকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। তা ঠিক আছে, কিন্তু আমাদের মিশন আমরা মাঝরাতে করব, কারণ আমাদের কাছে তেমন কোনো হাতিয়ার নেই। তাই তারা ঘুমিয়ে পড়লে তাদের উপর হামলা করব, যাতে সহজেই আমাদের কাজ করতে পারে। আচ্ছা বলেই কল কেটে দিলাম। তারপর সবাই একত্রিত হলাম, বসে আমাদের আড্ডাখানায় আড্ডা দিতে লাগলাম। তারপর রাত 1টার সময় আমরা ইরামের আস্তানায় হামলা করলাম, আর আমরা সাকসেসও হই। সেদিন থেকে আমার মাফিয়ার পথে যাত্রা শুরু, আর আমার বন্ধুরা আমার পাশে ছিল। এভাবেই শহরের বুকে ফাহিম ভাই নামক এক আতঙ্ক সৃষ্টি হয়, যার বয়ে মানুষ সব পাপ কাজ করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। বড় বড় মাফিয়ারাও আমার নাম শুনলে প্যান্ট নষ্ট করে ফেলতো। কিন্তু একদিন খবর পাই যে একটা ছেলে একটা মেয়েকে র্যাপ করে তাকে মেরে দিয়েছে। তাই আমরা তার পিছু নিলাম। তাকে যখন গুলি করতে যাব তখন কোথা থেকে একটা মেয়ে এসে আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ফেলে দিল, আর আমাকে একটা থাপ্পড় দিল আর বলল,
আপনারা কি মানুষকে মানুষ মনে করেন না, নাকি তারা পশু যে যখন যাকে মন চাইবে তখন তাকে মেরে ফেলবেন? আমি চুপ করে আছি, কারণ যেখানে আমার নাম শুনে মানুষ অসৎ কাজ ছেড়ে দেয়, যার বয়ে তার সামনে দাঁড়াতে পারে না, আর এই মেয়ে কিনা আমাকে তাপ্পড় দিল। ততক্ষণে ছেলেটা পালিয়ে গেছে। আমার চুপ করে দেখা দেখে মেয়েটা আবার বলল, কি হলো, কথার উত্তর দিচ্ছেন না কেন? আর আপনার সাহস তো কম না, আপনি ফাহিম ভাইয়ের এলাকায় ঢুকে একজনকে মারতে চাইছেন। জানেন না এই এলাকায় মারামারি হয় না, আর এসব কাজ কেউ করে না? আমি তো অবাক। তখন সিয়াম বলল, আপনি কি ফাহিম ভাইকে চিনেন? হ্যাঁ, আমি ফাহিম ভাইকে চিনি, উনি আমার হবু বর। কি উনি আপনার হবু বর? বা দোস্ত, তোর বউ হবু বউ তো দেখি পর্দাশীল। আর কবে তোদের বিয়ে হলো? আমাকে উদ্দেশ্য করে বলল, কি আবল তাবল বলছেন কেন? উনি আমার হবু বর হবে কেন? আমার হবু বর শহরের নামকরা মাফিয়া ফাহিম ভাই। আর তোমরা তো গুন্ডা, বিনা কারণে মানুষ খুন করো। ফাহিমকে বলতে হবে তোমাদের শিক্ষা দিতে। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন নাকি? হ্যাঁ, আমার হবু বরকে আমি দেখব না কেন? অবশ্যই তাকে দেখেছি, তার মোবাইল নাম্বারও আছে আমার কাছে। আচ্ছা, তাহলে আপনার হবু বরকে কল দিন, এখানে আসতে দেখি কি ফাহিম ভাই, যার নামে শহরের মানুষ বয়ে কাঁপে। তাকে কল দিতে হবে কেন? কি হলো, আপনি তুতলাচ্ছেন কেন? দোস্ত, তুই ভাবিকে সময় দে, আমরা ওই ছেলেটাকে দেখছি। তুই ঠিকই বলেছিস। এর আগেও একজন আমার কাছে বলেছিল যে একটা মেয়ে নাকি এলাকায় আমার নাম ভাঙিয়ে চলে। তাহলে আপনি সেই মেয়ে যে কিনা আমার নাম ভাঙিয়ে চলে? হোয়াট? কি হলো, যা জিজ্ঞেস করলাম তার উত্তর দেন, আর আপনার পরিচয় দেন, নাহলে এমন জায়গায় পাঠিয়ে দেব যে সেখান থেকে আর ফিরতে পারবেন না। তারপর মেয়েটা বলল, আমার নাম অধরা, বাবা মা কেউ নেই, একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, সেখানে থেকেই পড়াশোনা করেছি। আর আমি শুনেছি আপনি নাকি আমার সব খরচ বহন করেন, তাই আমি এই কথাটা বলেছি। ও, আপনাদের বলা হয়নি, একদিন আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেদিন আমার সাথে কেউ ছিল না, আর সেই সময় আমার উপর হামলা হয়। সেদিন একটা মেয়ে আমাকে বাঁচিয়েছিল, আর সে হলো অধরা। আর পরে তার বিষয়ে খবর নিয়ে জানতে পারি সে নাকি একটা অনাথ আশ্রমে থাকে, আর তখন থেকে আমি তার সব খরচ দিই, কারণ প্রথম দেখাতে আমি তার প্রেমে পড়ে যাই। আপনি যখন আমার বউয়ের উপাধি নিয়ে ঘুরতেছেন, এটা তো সত্যি করতেই হয়, তাহলে তো আপনার একটা ব্যবস্থা করতে হয়। মানে কি করবেন আপনি? এই যে আপনি আমার বউ বলে বেড়াচ্ছেন সকলের কাছে, সেটা তো সত্যি করতে হয়। মানে? মানে এখন আমি আপনাকে বিয়ে করব। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনি তো মাফিয়া জগতের কিং। আপনাকে যদি আমি বিয়ে করি, তাহলে আপনার শত্রুরা যদি আপনার উপরে প্রতিশোধ আমার উপরে নেয়? আমি বেঁচে থাকতে আপনার উপর একটা আছরও আসতে দেব না। কেন? আসলে ভাবি, ভাই আপনাকে প্রথম এখানে দেখে আপনার প্রেমে পড়ে যায়, তাই আপনার বিষয়ে খবর নিয়েছিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে কি করবেন? কিছুই করার নেই, না করলে তো আর জোর করা যাবে না। আচ্ছা, আমি চলি। আরেকটা কথা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বলে ওরা চলে গেল, আর আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তখন সিয়াম বলল, এখন কি করবি? দেখি কি করা যায়। দোস্ত, আমার মনে হয় ভাবিও তোকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না, কারণ ভাবির চোখ দেখে মনে হয়েছে তিনি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাহলে কি করা যায়? তুই কিছুদিন জবার সাথে প্রেমের অভিনয় কর ভাবির সামনে, আর তা বিয়ে পর্যন্ত নিয়ে যা, তাহলেই কাজ হয়ে যাবে। তুই শিওর তো কাজ হয়ে যাবে? হ্যাঁ, আমি শিওর। দাঁড়া 1 মিনিট। কেন, তোর আবার কি হলো? আচ্ছা, জবাটা কে রে? আসলেই তো এই নামে তো কাউকে চিনি বলে মনে হয় না। তাহলে তুই কি করে বললি? আসলে জবা আমার গফ, আর আমি তাকে বুঝে বললেই হবে। আচ্ছা, দেখি কি হয়। তারপর আমরা আমাদের মিশন শুরু করি, যার নাম মিশন অধরা। প্ল্যান ভালোই মতো কাজ করছিল। একদিন হঠাৎ করে অধরা এসে আমাকে বলল যে আমার সাথে তার নাকি জরুরি কিছু কথা আছে, তাই লেকের পাড়ে বিকালে দেখা করতে। তারপর বিকালে রেডি হয়ে লেকের পাড়ে চলে গেলাম। গিয়ে দেখি অধরা আমার আগেই সেখানে গিয়ে বসে আছে। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমাকে আবার বিয়ের শপিংয়ে যেতে হবে, কালকে আমি আর জবা বিয়ে করতেছি। তারপর অধরা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। না, তুমি এই বিয়ে করতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম অধরার মুখে তুমি শব্দটা শুনে। তারপরে তাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, কেন, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আপনি আমাকে মানা করার কে?
আমি আপনাকে সেদিনের আগে থেকে ভালোবাসি, কিন্তু আপনাকে বলতে পারিনি। আর সেদিন আপনাকে মানা করেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কিন্তু আমি তো আর আপনাকে ভালোবাসি না, আমি তো জবাকে ভালোবাসি। আর কালকে আমাদের বিয়ে, তাই সরি, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। সত্যি তুমি জবাকে বিয়ে করবে কালকে? হ্যাঁ, ওদের দিকে তাকিয়ে বললাম। তারপর বলার পর দেখলাম পিছন থেকে কোনো রেসপন্স নেই, তাই যে পিছনে ফিরে ওদের দিকে তাকাবো তখনই পানিতে বাড়ি কিছু পড়ার আওয়াজ পাই। তাই তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে দেখি ওদরা নেই। তাই লেকের কাছে গিয়ে দেখি ওদরা পানিতে হাবুডুবু খাচ্ছে। ওদেরকে বাঁচানোর জন্য দিলাম পানিতে চাপ। তাড়াতাড়ি করে তাকে পানি থেকে উঠালাম, উঠিয়ে তাকে মাটিতে চিৎ করে শুয়ে দিয়ে পেট চাপ দিয়ে পানি বের করতে লাগলাম। পানি বের করা শেষে তারপর ওদের জ্ঞান ফিরছে না, তাই খুব টেনশন হচ্ছে। তাই আর দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার তাকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বললেন, রোগী এখন সুস্থ আছে, চাইলে দেখা করতে পারেন। ওনাকে কি বাসায় নিয়ে যাওয়া যাবে আজকে? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। হাসপাতালের বিল পরিশোধ করে চাইলে ওনাকে নিয়েও যেতে পারেন। ধন্যবাদ। তারপর সিয়ামকে কল দিয়ে বললাম, দোস্ত কাজ হয়ে গেছে, বিয়ের কেনাকাটা কি শেষ করছিস নাকি? হ্যাঁ দোস্ত, সব কাজ শেষ, আর আমরাও খাটও সাজিয়ে ফেলতেছি। শালা, বিয়ে এখনো হলো না আর তোরা। তারপর কল কেটে ওদরের কাছে চলে গেলাম। গিয়ে থেকে ওদরা বেডের উপর শুয়ে আছে। আমাকে দেখে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। তখন ওদরা বলল, আমাকে কেন বাঁচালে? যার জন্য বেঁচে থাকতে চেয়েছিলাম সেই পর হয়ে গেল। আই এম সরি, আসলে আমি তোমার সাথে তখন মজা করছিলাম। আর তুমি ভাবলে কি করে যে আমি আমার এই পাগলি বউটাকে ছেড়ে বন্ধুর গার্লফ্রেন্ডকে বিয়ে করব? তাহলে আমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করেছো? যাও, তোমার সাথে কথাই বলবো না। তুমি যা শাস্তি দিবে মাথা ব্যথা নেব, কিন্তু আমার সাথে এমন করো না। ওতরা কিছুক্ষণ ভেবে বলল, শাস্তি একটাই তোমাকে দিব, যেন সারা জীবন মনে থাকে। কি শাস্তি? আজকে আমাকে বিয়ে করতে হবে। কথাটা বলে লজ্জায় লাল হয়ে গেল। তার বলতে, চলো এখনই বিয়ে করে ফেলি। আচ্ছা। তারপর আমরা গিয়ে বিয়ে করে নিলাম। বাবা মাও এসেছিল, সাক্ষী হিসাবে হারামিগুলো ছিল। জবা আর সিয়ামও বিয়ে করে নিল, সাথে সুমন আর মাইশাও। তারপর সবাই একসাথে বাইরে রাতের খাবার খেয়ে বাসায় চলে এলাম। বাসায় সাথে কি পুরো বাসা সাজানো, সাথে 3টা রুম বেশি করে সাজানো। আমার রুমটা হলো কালো আর সাদা গোলাপ দিয়ে সাজানো। 3 রুম সাজানো দেখে আমি সিয়ামকে বললাম, দোস্ত একটা কথা বলতো, তোদের কি আমি জোর করাতে বিয়ে করেছিস নাকি আগে থেকে প্ল্যান করে রেখেছিলি? আসলে তাক আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তারপর যে যার মতো বাসর ঘরে চলে গেলাম। গিয়ে দেখি বউ আমার 1 হাত লম্বা কুমটা দিয়ে আমি গরুডুকে একটা কাশি দিলাম। তারপর বউ এসে আমাকে সালাম করতে লাগলো। আমি থেকে আমি বুকের মাঝে আঁকলে নিলাম আর বললাম, তোমার জায়গা আমার পায়ে না, আমার বউকে। এখন কিছুই হবে না, আগে আমাকে প্রপোজ করতে হবে। বিয়ে তো হয়ে গেল, এখন আবার কিসের প্রপোজ করব? না, আমাকে প্রপোজ করতেই হবে, আর তা এখনই। না করলে হয় না? আচ্ছা, করতে হবে না, তাহলে আদর করা বন্ধ আজকে। কি বাসরাতে বউকে আদর না করে কিভাবে বলতো? তাই বলছি, তাড়াতাড়ি প্রপোজ করো, অনেক রাত হয়েছে। আচ্ছা বাবা, করছি। তারপর আমি অতরার সামনে হাঁটু গেড়ে 1 তোড়া গোলাপ নিয়ে বসে বললাম, লাভ ইউ মাই সুইট হার্ট। এভাবে হবে না। তাহলে কিভাবে করব? আমি কি জানি, কিন্তু এভাবে হবে না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, যদি ভালোবেসে ধরো এই হাত, কথা দিচ্ছি কবু ছেড়ে যাব না তোমায়। সারা জীবন আগলে রাখবো আমারই বুকে। পেতে দিব না কোনো কষ্ট, থাকতে এই দেহে প্রাণ। লাগতে দিব না তোমার শরীরে কোনো আঁচ, থাকতে এই জীবন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করে দেখতে পারো, ঠকবে না আমাকে ভালোবাসলে। ভালোবাসবো, অনেক অনেক ভালোবাসবো। আমার হাত থেকে গোলাপের তোড়া নিতে নিতে বলল, বলেই লজ্জায় লাল হয়ে গেল। তারপর আমার হাত ধরে আমাকে দাঁড় করিয়ে আমার বুকে মাথা লুকালো। বাকিটা ইতিহাস। মুই পিচ্ছি পোলা, প্লাস বিয়েও তো করে নেই, তাই বাকিটা জানি না। সকালে অদরার ডাকে ঘুম ভাঙে। উঠে দেখি জানালা দিয়ে হালকা রোদের আলো প্রবেশ করছে, আর সে আলোকে আমার পরিটাকে আরও সুন্দর লাগছে। বিশেষ করে ভেজা চুল অপরূপ সুন্দর লাগছে। আমি তাকিয়ে তাকিয়ে তা উপভোগ করছি। আমার এভাবে তাকিয়ে থাকা থেকে অদরা বলল, এভাবে তাকিয়ে কি দেখছো এমন করিয়া? এখন তো আবার বলেই একটা দুষ্ট আসে দিয়ে অদরার দিকে এগোতে থাকলাম। এই না না, এখন আর কিছু হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলো, সবাই নাস্তার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর ওদের কপালে একটা ছোট্ট চুমু দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম।
ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেলাম দুজনে একসাথে। তারপর সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা করে রুমে এসে বসে ল্যাপটপে গেম খেলছিলাম। এমন সময় অদূরের আগমন। তাকে দেখে মনে হলো কিছু বলতে চাচ্ছে, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু কি বলবে? আসলে বলছিলাম যে এখন যদি আমরা একটু ঘুরতে যাই তাহলে কেমন হয়? আচ্ছা, রেডি হয়ে নাও, আমি গোসল ছেড়ে নিচ্ছি। আচ্ছা, আমি ওদেরকেই বলে আসি। বলে ওদেরা বাকিদের বলতে চলে গেল, আর আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে বের হয়ে দেখি ওদরা একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা রঙের গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কালো কাজল আর হালকা মেকআপ। দেখতে পুরো নীল পরি লাগতেছে, যার থেকে চোখ সরাতে পারছি না। আমার ভাবনায় ছেদ গটিয়ে ওদেরা বলল, এভাবে কি দাঁড়িয়ে থাকবে নাকি রেডি হয়ে নেবে? আচ্ছা তুমি বাইরে যাও, আমি রেডি হচ্ছি। তারপর ওদেরা বাইরে চলে গেল। আমিও তার শাড়ির সাথে ম্যাচ করে একটা নীল পাঞ্জাবি পরলাম, সাথে সাদা পায়জামা। রেডি হয়ে বাহির হয়ে দেখি ও তার দাঁড়িয়ে আছে। তখন তাকে বললাম, আজকে কি বোরকা পরবে না? না, আজকে আমার পাশে তুমি আছো, তোমার থেকে বেশি কেউ আমাকে নিরাপদ রাখতে পারবে না। তাহলে এখন যাওয়া যাক। চলো। দুজনে যখন সিঁড়ি দিয়ে নামছি তখন দেখি সবগুলো হারামি আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর ওদেরও তো তাদেরকে ভীষণ লজ্জা পেল। তারপর তাদের সামনে এসে আমি বললাম, কিরে এইভাবে তাকিয়ে আছিস কেন? হারামিগুলো বলল, কি করব বলো, জীবনে প্রথমবার পরি আর রাজকুমার দুইটাই একসাথে দেখলাম তো তাই। হইছে, আর পাম দিতে হবে না, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর মা বাবার সাথে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে গার্ড আছে, গার্ড বলতে আমার গ্যাংয়ের ছেলেগুলোই। প্রথমে আমরা সিনেমা হলে গেলাম, স্টার সিনেপ্লেক্স। ও, শাহরুখ খানের জওয়ান চলছে, সে একটা মুভি। তারপর আমার গ্যাংয়ের ছেলে পেলে সহ মুভিটা দেখলাম। মুভিটাতে মনে হচ্ছে মাফিয়া সম্বন্ধে অনেক কিছু শেখার আছে। তারপর দুপুরের নাস্তা করে পার্কে চলে গেলাম, কারণ বিকালে পার্কের পরিবেশ মনোমুগ্ধকর থাকে। কিছুক্ষণ পর ঘোরাঘুরি করে একটা ব্রেঞ্চে বসলাম। তখন ওদেরা বলল সে নাকি বাদাম খাবে, তাই সকলের জন্য বাদাম আনতে যাচ্ছিলাম। তখন গাছের নিচে দাঁড়িয়ে থাকা কিছু ছেলের কথা শুনতে পেলাম। তারা ওদেরকে নিয়ে কিছু বাজে কথা বলছিল, আর তাদের মধ্যে একজন বলল, দোস্তর কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। একে তো তুই ফাহিম ভাইয়ের এলাকায় মাস্তানি করার জন্য এসেছিস, তার উপর আবার একটা মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করেছিস। শুন, ভয় পাস না নাহিদ, এই আব্দুল কাউকে ভয় পায় না। এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, এই মেয়ের সাথে এক রাত কাটাতে পারলেই হবে। আমি তোকে আবারও বলতেছি, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। এই কথা যদি ফাহিম ভাইয়ের কানে যায় তাহলে তোর সাথে সাথে আমাদেরকে পরে পারে পাঠিয়ে দেবে। এই শালা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, এমনভাবে কাজ করব যে ফাহিম ভাই কিছুই করতে পারবে না। আর এই মেয়েটাকে তো আমি আমার বিছানায় এনেই ছাড়বো। ওদেরকে দেখিয়ে দিয়ে বললো কথাগুলো। এদের কথা শুনে আমার মাথা হয়ে গেল গরম, তাই সেখানে আর না থেকে বাড়িতে চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ব্যালকনিতে গিয়ে বসলাম। কিন্তু মাথা কিছুতেই ঠান্ডা করতে পারছি না, বারবার তাদের বলা কথাগুলো কানে পাচ্ছিল। তখনই ওদের আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? বাসায় এসে থেকে দেখছি তুমি এভাবে বসে আছো, আর কি যেন ভাবতেছো। না, কিছু হয়নি। আর একটা কথা, তুমি এরপর থেকে আমার সাথে বাইরে গেলে বা কারোর সাথে যদি যাও তাহলে বোরকা ছাড়া যাবে না। কেন, কি হয়েছে? বললাম তো, বোরকা ছাড়া বাইরে বের হতে হবে না। চিৎকার শুনে ওদেরা কিছুটা ভয় পেয়েছে। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইরে চলে এলাম। বাসার সামনে চায়ের দোকানে গেলাম চা খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি ছেলেগুলো বসে চা খাচ্ছিল। আমি সেখানে গিয়ে চাচাকে বললাম, চাচা 1 কাপ চা দেন, দুধ বেশি করে দিয়ে। তারপর চাচাকে বললাম যেন কাউকে কিছু না বলে। তারপর আমি বললাম, আচ্ছা চাচা, আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসুন তো। তখন চাচাকে সাইডে নিয়ে চাচার থেকে জানতে পারি তারা নাকি সেই বিকাল থেকে এখানে বসে আছে আর বারবার আমাদের বাড়ির দিকে তাকাচ্ছে। তারপর চাচাকে নিয়ে আবার দোকানে চলে এলাম। এসে বসে চা খাচ্ছি, এমন সময় আব্দুল নামের ছেলেটা ফোনে একটা কল আসে। জি বস, বলুন। জি বস, আচ্ছা আপনি যেমন বলছেন তেমনই হবে। তারপর কল কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর আমি সিয়ামকে কল করে বললাম দেখা করতে কালকে সকালে। পরে আমি বাসায় চলে আসি। বাসায় যাওয়ার সময় পাগলিটার জন্য আইসক্রিম আর ফুচকা সাথে কালো গোলাপ নিয়ে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার সাথে সাথে পাগলিটা দরজা খুলে দিল। দেখে মনে হয় দরজার কাছেই ছিল। তারপর যেগুলো তার জন্য এনেছিলাম সেগুলো তার হাতে দিলাম। পাগলিটা এগুলো হাতে পেয়ে খুব খুশি হলো, আর বিকালে ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিলাম। এর প্রতি উত্তরে পাগলিটা বলেছিল আর কোনোদিনের জন্য এমন ব্যবহার না করি, যদি করি তাহলে আমার থেকে অনেক দূরে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এখনও কি দরজা দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে যেতে দেবে? সরি, ভিতরে এসো।
আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসো। যত আজ্ঞা মহারানী বলে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি যে পাগলিটা আইসক্রিম খাচ্ছে আর তার সারা মুখে লেপটে আছে, যা দেখে আর লোক সামলাতে পারলাম না। গিয়ে তার মুখে লেগে থাকা আইসক্রিম চেটে খেতে লাগলাম। হঠাৎ এগুলো হওয়ায় ওরা চমকে গেল। তারপর এভাবে ভালোই কাটছিল আমাদের দিন। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। ভালোবাসার খুনসুটির মধ্যেই কেটে গেল 4টি মাস। একদিন একটা কাজে আমি পুলিশ কমিশনারের সাথে দেখা করতে চাই। কমিশনারের সাথে কথা বলছিলাম একটা কাজের ব্যাপারে। তখন বাসা থেকে মায়ের কল আসে। আমি কল রিসিভ করি। বাবা, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন হাসপাতালে যাব কেন? তোমরা সবাই ঠিক আছো তো? আমাদের কিছু হয়নি। আসলে অধরা আমার সাথে রান্না করতেছিল, তখন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় আর মাথা গিয়ে কিচেনের টেবিলে বাড়ি খায় আর ব্লিডিং শুরু হয়। তাই ওকে আর তোর বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসি। আচ্ছা, আমি এখনই আসছি। তারপর কমিশনারকে বলে সেখান থেকে চলে আসি। তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছাই। ভিতরে ঢুকে দেখি বাবা মা ইমার্জেন্সি বিভাগের সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে গেলাম। এমন সময় ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে আসলেন। এসে যা বললেন তা শুনে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি মিষ্টিমুখ করান। এসব কি বলছেন ডাক্তার? এদিকে আমার বউ এমন একটা অ্যাক্সিডেন্ট করেছে আর আপনি বলছেন মিষ্টিমুখ করাতে? আপনার মাথা কি ঠিক আছে? আরে মশাই, খুশির খবর আছে। তাই তো বললাম মিষ্টিমুখ করাতে। কি সেই খুশির খবর? আসলে তিনি মা হতে চলেছেন, তার জন্যই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর এখন থেকে ওনাকে সবসময় কেয়ার করতে হবে। আমাদের খুশি আর দেখে কে। আমি সিয়ামকে কল করে মিষ্টি নিয়ে আসার কথা বলি, কিন্তু কী জন্য আনবে তা বলেনি। তারপর আমি কেবিনে গেলাম অতরের কাছে। গিয়ে বললাম, বাহ, আমার পরীটা মা হতে চলেছে আর আমি বাবা হতে চলেছি। আজকে আমি খুব খুশি হয়েছি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমিও খুব খুশি হয়েছি, কিন্তু আমি এখন তোমাকে যা যা বলবো তা মেনে চলতে হবে। কিন্তু যত আজ্ঞা মহারানী, বলুন কি আপনার আদেশ? প্রথমত আমাকে আগের থেকে বেশি ভালোবাসতে হবে, কথা দিতে হবে আমাকে ছেড়ে কখনো যাওয়া যাবে না। আর দ্বিতীয়ত এই কাজ ছেড়ে দিতে হবে, যে কোনো চাকরি করতে হবে। সবই মানব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি চাকরি কিভাবে করব? আমি তো পড়াশোনা করিনি। আমাকে মিথ্যে বলা হচ্ছে। আমি জানি তুমি তোমার পড়াশোনা শেষ করেছো, তাহলে চাকরি কেন পাবে না? আর চাকরি না পেলে তোমার যা টাকা আছে তা দিয়ে ব্যবসা করবে। আমাদের কথার মাঝখানেই সিয়ামার জবার আগমন। সাথে মিষ্টি নিয়ে এসেছে। এনে মিষ্টিগুলো আমার হাতে দিয়ে বলল, এই নে তোর মিষ্টি। একটা কথা বুঝলাম না, ভাবি হাসপাতালে আর তুই মিষ্টি নিয়ে আসতে বললি কেন? আগে হা কর, পরে বলছি। আগে বল, পরে না হয় মিষ্টি খাবো। না, আগে হা কর। অনেক কষ্ট করে সিয়ামকে মিষ্টি খাওয়ালাম। পরে সিয়াম বলল, এখন তো বল কেন মিষ্টি আনতে বলেছিস? আসলে তুই চাচ্চু হতে চলেছিস। আমার কথা শুনে সিয়াম অবাক হয়ে বলল, তার মানে তুই বাবা হতে চলেছিস? অভিনন্দন ভাই, অভিনন্দন ভাবি, অতটাকে উদ্দেশ্য করে বলল। তারপর বিকেলে অতটাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। গাড়িতে উঠতে যাব এমন সময় অদরা বায়না ধরল যে সে নাকি এখন ঘুরতে যাবে। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, তাই আর তাকে না করতে পারিনি। কিন্তু বুঝতে পারিনি সেদিনই আমাদের জীবনে এমন একটা বিপদ আসবে। তখন আমি অদরাকে নিয়ে একটা নদীর পাড়ে ঘুরতে যাই। নদীটা খুব সুন্দর, পার ঘেঁষে পাকা রাস্তা, কিন্তু জায়গাটা খুবই নিরিবিলি। তাই তাকে নিয়ে সন্ধ্যার আকাশ দেখতে নদীর পাড়ে ঘুরতে যাই। আমি আর ওদেরা সেদিন দাঁড়িয়ে নদীর পানিতে সূর্যের রক্তিম রেখা দেখছিলাম। ঠিক সেই সময় পিছন থেকে একটা গাড়ি আসে আমাকে ধাক্কা দিতে। তখন ওদেরা আমাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দেয় আর গাড়িটা গিয়ে তাকে ধাক্কা দেয় আর ওদেরা নদীর গভীর জলে পড়ে যায়। তখন দেখি গাড়ি থেকে সেদিনের ছেলেটা বের হয়ে আসে আর তার বসকে কল করে বলে যে কাজ হয়ে গেছে। তখন তা দেখে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তাই পিস্তলের ভেতরে যা বুলেট ছিল সব তার শরীরে ভরে দেই। তারপর নদীর কাছে চলে যায়, কিন্তু ওদেরকে দেখতে পাইনি। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে 4 দেওয়ালের মাঝে একটা বেডে আবিষ্কার করি। দেখে আর বুঝতে বাকি নেই যে আমি এখনো হাসপাতালে আছি। জ্ঞান ফেরা মাত্র সেদিনের ঘটনা মনে পড়ে গেল আর আমি পাগলের মতো ওদেরকে খুঁজতে লাগলাম আর চিৎকার করে ডাকতে লাগলাম। তারপর দরজা খোলার আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখে আপু দাঁড়িয়ে আছে, সাথে ডাক্তার। আমি আপুকে দেখে বলতে লাগলাম, আপু, ও আর আমার ওদেরকে মেরে ফেলছে। কি হয়েছে আমাকে খুলে বল। তারপর আমি আপুকে সব খুলে বলি আর পাগলামি করতে থাকি। ওদেরকে খুঁজে এনে দে বলে। ভাই, তুই এখন একটু শান্ত হ। না আপু, আমার ওদেরকে এনে দে প্লিজ, আপু এনে দে। তখন ডাক্তার এসে
আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায় আর আমি আস্তে আস্তে ঘুমের কোলে ডলে পড়ি। তারপর ডাক্তার আব্বুকে বলে, দেখুন, আমি জানি যে ফাহিম অধরাকে ভালোবাসে, আর অধরার অ্যাক্সিডেন্টটাও তার চোখের সামনেই হয়, তাই সে এই শখটা নিতে পারেনি। আরে তাকে সুস্থ করতে হলে এমন একজনের প্রয়োজন যে তাকে সময় দিতে পারবে। এটাই একমাত্র চিকিৎসা ফাহিমকে সুস্থ করার। আর অধরা প্রেগনেন্ট ছিল বলে একসাথে ফাহিম দুটো শখ খায়, তাই তার জ্ঞান ফিরতে 3 দিন লেগেছে। কি? অধরা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, অধরা প্রেগনেন্ট ছিল। কয়েকদিন আগে সে সেন্সলেস হয়ে যায়। তখন তোমার বাবা মা তাকে হাসপাতালে নিয়ে আসে, আর তার চেক আপ করে জানতে পারি যে সে প্রেগনেন্ট। আর এটা শুনে তোমার ভাই খুব খুশি হয়েছিল। তাহলে এখন করণীয় কি? এভাবে অধরার কথা বলতে বলতে প্রায় পাগলের মতো হয়ে গেছিলাম। আমাকে সুস্থ করতে প্রায় 1 বছর লেগেছিল। এর মধ্যে আমরা ঢাকা থেকে এখানে চলে আসি, যার ফলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। যতদিন সুস্থ হয়ে উঠি ততদিন আপুই আমার সেবা করে সুস্থ করে তোলে। সুস্থ আমি হয়ে গেছি, কিন্তু অধরাকে বলতে পারিনি। আজও তার কথা ভেবে নীরবে চোখের জল ফেলি। সুস্থ হওয়ার পর চাকরির সন্ধান করতে শুরু করে দেই, কারণ অধরা হয়তো তার কথা রাখেনি, তাই বলে আমিও কেন তার মতো হতে যাব। তার না থাকায় আমি যেমন চোখের জল ফেলি, তেমন তার প্রতি এক বুক অভিমান রয়েছে। এখনও তার কথা মনে হলে নির্জন রাতে চিৎকার করে তাকে ডাকি, কিন্তু সবাই সে ডাক শুনতে পেলেও সে শুনতে পায় না। আর এরকম পাগলামি করতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে, যার ফলে আমার মুখ দিয়ে রক্ত বের হয়। এই সমস্যা যখন হয় তখন আমাকে হাইড্রোজের ইঞ্জেকশন ইনজেক্ট করা হয়। এতে আমি সুস্থ হই, কিন্তু আমার জীবন ঝুঁকিতে থাকে। তারপর একটা চাকরি বুঝে এখন সেটাই করি। আমার অতীতের কাহিনী শুনে সবাই চোখে জল এসে গেছে। আমার পাশাপাশি কাহিনী বলতেছিলাম 2 জনকে, কিন্তু শুনে ফেলল জন্মদিনের পার্টিতে আসা সকলেই। কিন্তু তাদের মাঝে একজন ছিল যে কাহিনী সম্পূর্ণটা জুড়ে আছে, কিন্তু আমি জানতাম না। আর ইসরা তো অধরাকে চেনে না। তারপর দেখি তাদেরকে কাহিনী বলতে বলতে সকাল হয়ে গেছে। তাই সেখান থেকে বের হয়ে যখন দরজার কাছে চলে এলাম, তখন একটা ছোট্ট মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে পাপা পাপা বলে ডাকতে লাগলো। মেয়েটার বয়স 4 বছর হবে হয়তো। মেয়েটার ডাক শুনে ভাবতে লাগলাম, আর যদি অধরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানও এমন বড় হতো, আর এই বাচ্চাটার মতো আমাকেও বাবা বাবা বলে ডাকতো। তখন ইসরাতের কথায় আমার ভাবনার ছেদ ঘটে। দেখি ইসরাত বাচ্চাটাকে ডাকতে ডাকতে আমার কাছে চলে এলো। তখন বাচ্চাটা ইসরাতকে বলল, আন্টি আন্টি দেখো পাপা। মেঘা মামনি, এটা তোমার পাপা না? না আন্টি, এটাই আমার বাবা। তুমি আম্মুকে এখানে ডেকে নিয়ে আসো। তখন আমি ইসরাতকে বললাম, এই মেয়েটাকে অনেক কিউট দেখতে। এটা আমার মামাতো বোনের মেয়ে। জন্মের পর থেকে তার বাবাকে দেখেনি, শুধু তার বাবার ছবি দেখেছে। কেন, তার বাবা কি মারা গেছে নাকি তার জন্মের আগে? না, তার বাবা মারা যায়নি। আসলে এর মা আমার মামার আপন মেয়ে না। মামা মামে একদিন সকালে হাঁটতে গিয়ে দেখে নদীর পাড়ে একটা কিছু পড়ে আছে। তখন তারা কাছে গিয়ে দেখে একটা মেয়ে পড়ে আছে অচেতন অবস্থায়। মেয়েটা তার মাথায় আঘাত পেয়েছিল। দেখে মনে হয়েছিল কোনো গাড়ি জাতীয় কিছুতে ধাক্কা খেয়েছিল। তখন মামা তাকে হাসপাতালে নিয়ে চলে গেল। এখানে মেয়েটার চিকিৎসা চলে। মেয়েটা মাথায় আঘাত লাগার ফলে তার এমার্জেন্সি সার্জারি করতে হয়েছিল, তাই মামা মামি তাকে নিয়ে সেদিন রাতেই ভারত চলে যায়। এখানে নাকি এরকম সার্জারি করা সম্ভব না। তারপর মেয়েটা প্রেগনেন্ট ছিল, তাই তারা কোনো রিস্ক নিতে চায়নি। মামা মামি তাকে নিজের মেয়ে মনে করেই তার সব চিকিৎসা করান, কারণ তাদের কোনো সন্তান ছিল না। সার্জারি শেষে শুধু সে একজনকেই খুঁজেছিল, তার স্বামীকে। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, আমাকে আবার অফিসে যেতে হবে, এখন আসি। আর তোমার কাজিন কি কিছুদিন আছে না? আর দীপ ভাইকে বইলো কিছুদিন থাকতে, আমি বিকালে আবার আসবো বলে সেখান থেকে চলে আসি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে যাই। সারাদিন অফিস করে দীপ ভাইয়ের সাথে দেখা করতে চলে যাই। আর সেখানে গিয়ে আমি পুরো অবাক হয়ে যাই, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। আসলেই কি দীপ ভাইয়ের বাসায় কলিং বেল দেওয়ার পর যে দরজা খুলে দিল, তাকে থেকে আমি অবাকের শেষ পর্যায়ে। তেমনি সামনে থেকে ব্যক্তিটাও আমাকে দেখে অবাক হয়ে যায়। দেখি অধরা আমার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি কিনা তা যাচাই করার জন্য নিজের হাতে একটা চিমটি কাটলাম। চিমটি কাটার পর হাতে ব্যথা অনুভব হলো। তখন আমি আর কিছু না বলে গিয়ে অধরাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ এমন হয় অধরা আরও বেশি অবাক হয়ে যায়। তখনই দীপ ভাইয়ের আগমন। এসে আমাদের এভাবে দেখে একটা কাশি দিল আর বলতে লাগলো, আমি কিন্তু কিছু দেখি নাই। আমি অধরাকে ছেড়ে দিয়ে একটা রাগী লোক নিয়ে দীপ ভাইয়ের দিকে তাকালাম। অধরা এখনও একইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর বলতে লাগলো,
দীপ ভাই, তুমি এটা আমার সাথে করতে পারলে? আমি আবার কি করলাম? যাকে আমি 5 বছর ধরে খুঁজে বেরিয়েছি সে তোমাদের বাসায় আছে? আরে ভাই, আমি তো আজকেই দেখেছি তাকে, কিন্তু তুমি যখন আজকে বিকেলে আসবে বলে জানতে পারি তখন চিন্তা করি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক, তাই বলিনি। তখনই মেঘা আবার এলো, আবার আমাকে ডাকতে ডাকতে নয়, এবার অদরাকে ডাকতে ডাকতে এলো। আমি তা দেখে অবাক। তখন আমি অদরার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। ততক্ষণ মেঘা আমাকে দেখেনি। আমাকে দেখা মাত্রই পাপা পাপা বলতে বলতে আমাকে এসে জড়িয়ে ধরল। তখন আবারও আমি অদরার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তখন সে বলল, এটা আমাদের মেয়ে। সত্যি এটা আমাদের মেয়ে? হ্যাঁ, এটা আমাদের মেয়ে। তখন আর আমার খুশি দেখে 5 বছর পর নিজের ভালোবাসার মানুষকে পেলাম, সাথে আমাদের একটা ফুটফুটে মেয়েও পেলাম। তখন আমি দীপ ভাইকে বললাম, মেয়ে আর বউকে পেয়ে গেছি বলে কি দরজা থেকে বিদায় করে দিবা নাকি? আরে না না, তোমার কথা বলছিল তাই। আচ্ছা ভেতরে আসো। ভিতরে গিয়ে দেখি দীপ ভাইয়ের বাবা মা ছাড়াও তাদের আরও 2 জন বসে আছে। আমি গিয়ে সকলকে সালাম দিলাম। তখন আন্টি মানে দীপ ভাইয়ের মা বলল, বাবা, যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে আমার একটা কথা ছিল। আরে আন্টি, এতে পারমিশন নেওয়ার কি আছে? আমি তো আপনাদের ছেলের মতোই, কোনো দিতে ছাড়াই বলেন, আমি কিছু মনে করব না। বলছিলাম কি বাবা, তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করতে, সে তোমায় অনেক ভালোবাসে। আমি তো আন্টির কথা শুনে রীতিমতো অবাক। আমার পাশে অদরা ছিল, সেও আমার মতো অবাক হয়ে গেছে। আমি একবার অদরার দিকে তাকাচ্ছি আর একবার দীপ ভাইয়ের দিকে তাকাচ্ছি। দীপ ভাই আমার অবস্থাটা বুঝতে পেরে আন্টিকে বলল, মা, তুমি তো জানোই যে ফাহিম বিবাহিত, তাহলে কেন এই কথা বলতেছো? সবই জানি, আর এটাও জানি যে একটা অ্যাক্সিডেন্টে তার বউ মারা যায় আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কালকে তো আমরা সবই শুনলাম। সেটা আমিও জানি, সেটা ছিল অর্ধেক কাহিনী, আর সেটা আজকে পূর্ণতা পেল। এই অদরাই হচ্ছে ফাহিমের সেই স্ত্রী যাকে হারিয়ে সে 1 বছর পাগলের মতন ছিল। আর মামা মামি আর তুমি তোমাদের মেয়ের জামাইকে 1 বছর ধরে খুঁজেছিলে, সে আর কেউই না, এই ফাহিম। তখনই দীপ ভাইয়ের মামা বলল, তুই এত কিছু কিভাবে জানিস? আর তুই বা এদের দুজনকে কিভাবে চিনিস? আর চিনিসই বা যখন, তাহলে এতদিন আমার বলিসনি কেন? আমি কি করে জানবো? আমি কি এই 5 বছর অতরাকে দেখেছিলাম নাকি? আর এই 5 বছরে মাত্র 2 বার তোমাদের বাসায় গিয়েছিলাম, তাও শুধু 1 বা 2 ঘন্টার জন্য। শুধু তার কথা শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। এরা কথা বলছে, আমি আর অদরা শুধু নীরব দর্শকের মতো দেখছি। তখন আমি দীপ ভাইকে উদ্দেশ্য করে বললাম, ভাই তুমি পরে সময় করে ওনাদের বুঝিয়ে বলিও, আর ইসরাতকেও বুঝিও, আমাদের এখন যেতে হবে। তখন আন্টি মানে দীপ ভাইয়ের মামি বলল, এখন কোথাও যাওয়া হচ্ছে না, রাতে ডিনার করে পরে যাবে। কতদিন পর মেয়ে জামাইকে খুঁজে পেলাম, সাথে মেয়েটার মুখে হাসি। আচ্ছা আন্টি, তাই হবে। তখন আন্টি ওদেরকে উদ্দেশ্য করে বলল, যা তো, ফাহিমকে তো রুমে নিয়ে যা। তখন ওদের আমাকে নিয়ে গেল একটা ঘরে। ঘরটা দেখে মনে হলো এটা ইসরাতের রুম, কারণ রুমের চারদিকে শুধু ইসরাতের ছবি। তখন দেখলাম ওরা কান্না করছে। তা দেখে আমি বললাম, কি হলো, কান্না করছো কেন? আমার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তাই না? তা তো হয়েছে, কিন্তু আজকে রাতে সব সুদে আসলে আদায় করে নেব বলে ওদেরকে জড়িয়ে ধরলাম। ওরা ছুটার জন্য অনেক চেষ্টা করছে আর বলছে, আরে কি করছো কি? ছাড়ো, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। আসলে আসুক, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, কে কি বলে তাতে আমার কিছু যায় আসে না। এটা শুনে ওদরা লজ্জা পেল। তখনই ইসরাত ওদরাকে ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়লো, সাথে মেঘাও ছিল। আমি তাড়াতাড়ি করে ওদরাকে ছেড়ে দিই। আমাদের এই অবস্থা থেকে ইসরাত আমাকে বলল, তুমি কখন এলে? এসেছি তো অনেকক্ষণ হলো, তা আপনি কোথায় ছিলেন? তা তুমি অধরা আপুর সাথে কি করছো একা ঘরে? তা জেনে তুমি কি করবে? আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন। আমি তোমাকে ভালোবাসি। বলি আমাকে এসে জড়িয়ে ধরলো। এইসব কি বলছেন আপনি? আর আমি বিবাহিত, আপনাকে আমি ভালো বন্ধু ছাড়া আর কিছু ভাবি না। আর আপনাকে আমার স্ত্রীর সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার স্ত্রী অদরা, যাকে আপনার মামাতো বোন হিসেবে চেনেন। আমার কথা শুনে ইসরাত কান্না করতে লাগলো। তখন আমি আর অদরা অনেক কষ্টে ইসরাতকে বুঝিয়ে শান্ত করলাম। তখনই আপুর কল এলো। আমি রিসিভ করতে আপু বলল, কি রে, কই তুই? কয়টা বাজে দেখেছিস? তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা নিতেই দেরি হয়ে যাচ্ছে। ও তাই, তাড়াতাড়ি বাসায় চলে আয়। তারপর কল কেটে দিলাম। পরে দীপ ভাই আসে খাবারের জন্য। তারপর গিয়ে সবার সাথে খাবার কিনে নিলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল দেওয়ার আগে ওদরাকে বললাম মাথায় একটা লম্বা গোমটা দিতে, যাতে কেউ চিনতে না পারে।
তারপর আমি কলিং বেল বাজালাম। আপু দরজা খুলে দিয়ে আমার সাথে মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করলো, ভাই এই মেয়েটাকে আর তোর কোলের বাচ্চাটাই বা কে? কেন? তোরা তো এটাই চাইছিলি যে আমি বিয়ে করি, তাই আমি বিয়ে করলাম। আর এটা হচ্ছে আমাদের মেয়ে মেঘা। তাই কি বলে? আবুকে থামিয়ে দিয়ে আমি বললাম, এখানে দাঁড় করে রাখবি নাকি ভিতরে নিয়ে গিয়ে আমার বউকে দেখবি? ও সরি সরি, ভেতরে এসো। আমরা ভিতরে গেলাম। আপু গিয়ে বাবা মাকে আর বাকি সবাইকে ডেকে নিয়ে এলো। সবাই আমাদের দেখে অবাক হয়ে গেল, আর তার থেকে বেশি অবাক হয়ে গেল যখন দেখলো এই মেয়েটা অতরা। আপু না চিনলেও বাবা মা ঠিকই চিনতে পেরেছিল। তারপর তাদের সব কিছু খুলে বললাম। সবাই খুব খুশি হলো, আর আমার মেয়েটাকে বাবা মায়ের কোলে তুলে দিলাম। তারপর সবাই অনেকক্ষণ আড্ডা দিয়ে রাত প্রায় 12টার দিকে ঘুমাতে গেলাম যে যার মতো। আর মেঘা চলে গেল আমার বাবা মায়ের সাথে ঘুমাতে। রুমে ঢুকে কি হলো তা বাংলা বইয়ের 420 পেজ থেকে পড়ে নেবেন। সকালবেলা ওদের চুলের পানিতে ঘুম ভেঙে গেল। তারপর উঠে আমিও ফ্রেশ হয়ে গেলাম। পরে সব করে হারামকে কল করে তাদের বউ বাচ্চাদের নিয়ে চলে আসতে বললাম, কিন্তু কেন তা বলিনি। 30 মিনিটের মধ্যে সবাই এসে হাজির হলো আমার বাসায়। আর তারা ওদেরকে দেখে যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই সিয়াম, যাক, এখন আর কোনো সমস্যা নেই, অধরাও আমাদের মাঝে আছে। আর আমি সিয়ামকে থামিয়ে বললাম, এইসব কথা থাকুক না। তারপর সবাই মিলে অনেক আনন্দ করলাম। এখন আমাদের পরিবারে আবার আগের মতো একটা পূর্ণ ভাব চলে এসেছে। পরিবার আবার আগের মতো ভালোবাসায় ভরে উঠেছে। এভাবেই আমাদের দিন কাটতে লাগলো।